রচনার শ্বশুরবাড়ির লোকেরা প্রত্যেকেই আর্মিতে চাকরি করে। তার শ্বশুরমশাই বিমলবাবু, শাশুড়িমা কমলা দেবী, স্বামী দীপক এবং দেওর দীপেশ আর্মিতে কর্মরত। তাই তাদের পরিবারে সবসময় ডিসিপ্লিন মেনটেন করা হয়। সঠিক সময়ে ঘুম থেকে ওঠা, খাওয়া দাওয়া করা, সময় মতো সমস্ত কাজকর্ম করা, সবকিছুতেই বেশি গুরুত্ব আরোপ করা হয়। রচনার বিয়ের পর, মা, আমি আপনাদের জন্য গরম গরম কচুরি আর আলুর দম রান্না করেছি, আপনারা খেয়ে নিন। তুমি তো ভালো করেই জানো আমরা আর্মিতে চাকরি করি, তাই আমাদের এরকম তেলযুক্ত খাবার খাওয়া উচিত নয়। একবার যদি আমরা এরকম খাবার খেয়ে মোটা হয়ে যাই, তাহলে আমরা আর দেশের জন্য লড়তে পারবো না। তুমি আমাদের জন্য আর তেলযুক্ত খাবার রান্না করবে না। আমরা চিকেন স্যুপ, রুটি, ব্রেড এসব খেতে অভ্যস্ত, তাই তুমি আমাদের জন্য ওই সমস্ত খাবারগুলি রান্না করার চেষ্টা করবে, বুঝেছো? কিন্তু আমি আজকে অনেক শখ করে নিজের পছন্দ মতো রান্না করেছি, আপনারা একদিন খেয়ে দেখুন না, কিছু হবে না। বললাম তো আমরা খেতে পারবো না, কারণ কিছুদিন পর আমাদের ফিটনেস ট্রেনিং থাকবে। সেখানে যদি একবার আমাদের ওয়েট বেশি দেখায়, তাহলে আমাদের আর দেশের জন্য মিশনে লড়তে যেতে দেওয়া হবে না। তোমার ফ্যামিলিতে কেউ আর্মিতে চাকরি করে না তো, তাই তুমি এসবের মর্ম বুঝবে না। সবাই মিলে রচনাকে এমন কথা বললে তার খুব খারাপ লাগে। সেভাবে হয়তো নতুন শ্বশুরবাড়িতে সে সবার সাথে মিলেমিশে আনন্দে থাকবে, কিন্তু সবাই প্রথম থেকেই তার উপর মিলিটারির মতো শাসন করতে শুরু করে দেয়। এমনকি তার ননদ প্রিয়াঙ্কাও মিলিটারিতে চাকরি করার জন্য পড়াশোনা করে। রচনা সারাদিন বাড়ির কাজ করে, অন্যদিকে তার আর্মিতে ভরা শ্বশুরবাড়ির লোকেরা তাকে শুধুই ডিসিপ্লিন শেখায় এবং সময় মতো কাজ করতে বলে। রচনা তাদের আর্মি জামা কাপড়ও ধুয়ে দেয়, এছাড়া তাদের যাবতীয় কাজকর্ম করে থাকে। রচনা এভাবে একদমই বিরক্ত হয়ে ওঠে, আর সে বাড়িতে কাউকে কিছু না বলেই শপিং করতে চলে যায়। তার শপিং করতে করতে অনেকটাই রাত হয়ে যায়, তাই সে রাত্রিবেলা ডিনার রান্না করতে পারে না। কিন্তু তার শ্বশুরবাড়ির লোকেরা হেডকোয়ার্টার থেকে বাড়িতে ফিরে আসে। তারা যখন দেখে রচনা বাড়িতে নেই, তখন তারা ভীষণই রেগে যায়। রচনা শপিং করে যখন বাড়িতে ফিরে আসে, তখন, কি ব্যাপার বৌমা, তুমি তো ভালো করেই জানো আমরা রাত্রি 8টার মধ্যে ডিনার করে ফেলি, তুমি রান্না করনি কেন তাহলে? তুমি আমাদেরকে না বলে আবার বাড়ি থেকেও বেরিয়ে গেছো, এমনকি আমার মেয়ে পর্যন্ত কিছু জানে না। আসলে আমি ঘরের জন্য আর রান্নাঘরের জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে গিয়েছিলাম। কড়াই, প্রেসার কুকার, ঘর সাজানোর ফুলদানি, ইন্ডাকশন ওভেন, এই সমস্ত কিছু কিনে নিয়ে এসেছি, তাই আর রান্না বান্না করতে পারিনি। আজকে আমরা অনলাইন থেকে বাইরের খাবার অর্ডার করে খেয়ে নিই। অশিক্ষিত মূর্খ কোথাকার, আমরা সবাই আর্মি, আর আমরা বাইরে থেকে খাবার অর্ডার করে খাবো? এসব কথা যদি আমাদের শত্রু বলতো, তাহলে আমরা এখনই গুলি করে তাকে উড়িয়ে দিতাম। তোমাকে বারবার বলা হয়েছে আমাদের বাড়িতে ফৌজিদের গাড়ি রাখা আছে, সেটা বুলেট প্রুফ, তুমি ওটা নিয়েই বাড়ি থেকে বেরোবে, কিন্তু তুমি গাড়ি নিয়ে যাওনি। চারিদিকে আমাদের শত্রু লুকিয়ে থাকতে পারে, যদি আমাদের উপর কখনো অ্যাটাক করে তখন কি হবে? বিশ্বাস করুন, আমি বুঝতে পারিনি। আমি এখনই আপনাদের জন্য রান্নাবান্না করে দিচ্ছি। আমি যে জিনিসগুলো কিনতে গিয়েছিলাম সেগুলো খুব দরকার ছিল। আপনারা সবসময় হেডকোয়ার্টারে ব্যস্ত থাকেন, তাই আমি আপনাদের কিছু বলতে পারি না। বৌদি, আমাদের বাড়িতে আর্মিদের ক্যান্টিন থেকে সমস্ত জিনিসপত্র সস্তায় নিয়ে আসা হয়, আমরা বাইরে থেকে শপিং করার প্রয়োজন মনে করি না। তাই তুমি আমাদেরকে একবার জিজ্ঞাসা করে শপিং করতে যাবে। এখন 8:30 বাজে, আমাদের যেহেতু খাওয়া দাওয়ার সময় পেরিয়ে গেছে, তাই আমরা সাধারণ জলমুড়ি খেয়ে ঘুমিয়ে পড়ব। কিন্তু কাল থেকে সময়ের একদম খেয়াল রাখবে। সকাল 6টার মধ্যে ঘুম থেকে উঠবে, 10টার মধ্যে ব্রেকফাস্ট, 12টার মধ্যে লাঞ্চ, 4টের সময় চা, আর রাত্রি 8টায় ডিনার, এর যেন অন্যথা না হয়। এভাবে হুকুম কানুন জারি করলে রচনার কিছুই ভালো লাগে না। তার শ্বশুরবাড়িতে টাকা পয়সার অভাব নেই, জিনিসপত্রের অভাব নেই, কিন্তু তবুও রচনার জীবনে শান্তির অভাব দেখা দেয়। সবসময় এরকম ডিসিপ্লিন মেনে অনুশাসনের মধ্যে থাকা যায় না। কিন্তু এভাবেই দেখতে দেখতে 1 বছর পেরিয়ে যায়। রচনা এবং দীপকের অ্যানিভার্সারির দিন রচনা খুবই খুশি থাকে, কারণ তাদের বাড়িতে পার্টি রাখা হয় আর শহরের বড় বড় মিলিটারি লোকেদের নিমন্ত্রণ করা হয়।
কিন্তু তাদের বাড়িতে যখন পার্টি শুরু হবে তখনই বিমল বাবুর কাছে একটা ফোন আসে। আচ্ছা, যুদ্ধে যেতে হবে, মিশন বাঁদর। ওকে, ঠিক আছে, আমি এক্ষুনি আমার পরিবারকে নিয়ে চলে আসছি, আপনি একদম চিন্তা করবেন না স্যার। বিমল বাবু এই কথা বলে ফোন রেখে দেয়। কি হলো বাবা, দাঁড়িয়ে আছেন কেন? আপনারা চলুন, আমি আর দীপক কেক কাটবো, সব অতিথিরা অপেক্ষা করছে তো। না না, আমাদের এক্ষুনি বর্ডারে বেরিয়ে যেতে হবে। এখন একটা আর্জেন্ট অপারেশন এসেছে, সেটা সাকসেসফুল করতেই হবে, তাই আমরা আর পার্টিতে থাকতে পারবো না। কমলা, দীপক, তোমরা তৈরি হয়ে নাও, সমস্ত কিছু বন্দুক, যাবতীয় খাবার দাবার, প্রয়োজনীয় জিনিসপত্র প্যাকিং করে ফেলবে, কেননা আমাদের ছুটি ক্যান্সেল হয়ে গেছে, আর আমরা কবে ফিরে আসতে পারবো তারও কোনো ঠিক নেই। বিমল বাবু এই কথা বললে রচনার খুবই মন খারাপ করে, কারণ তাদের বিবাহবার্ষিকীর দিন সে আর আনন্দ করতে পারবে না। আজকে সে সারাদিন অনেক ভালো মন্দ রান্নাবান্না করে এবং সেই সাথে অনেক কিছুই আনন্দদায়ক ব্যবস্থাপনা করে, কিন্তু পার্টি ক্যান্সেল হয়ে যাওয়ার কারণে সমস্ত অতিথি এবং মিলিটারি গেস্টরা বাড়িতে ফিরে যায়। অন্যদিকে বিমল বাবু এবং তার পরিবার ফৌজিদের জামা কাপড় পরে তৈরি হয়ে নেয়। তারা যখন বাড়ি থেকে বেরোবে, বৌমা, আমার মেয়ে কিন্তু সারাদিন আর্মিতে চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করছে, তাই ওর যেন খাওয়া দাওয়াতে কোনো অসুবিধা না হয়, সব সময় ওর খেয়াল রাখবে আর টাইম টু টাইম ওর দেখাশোনা করবে। হ্যাঁ মা, কিন্তু আপনারা সাবধানে থাকবেন, আপনারা যুদ্ধ করতে যাচ্ছেন, কিন্তু আমার খুব ভয় করছে। একটা কাজ করতে যাচ্ছি, তার আগে খারাপ কথা বলো না। তোমার পরিবার তো আগে থেকেই জানতো যে আমরা ফৌজি পরিবার, তাই অতই যদি তোমার ভয় লাগে তাহলে আমার সাথে তোমার বিয়ে দিল কেন? এভাবে দীপক ও তার বউয়ের সঙ্গে খারাপ ব্যবহার করে সেখান থেকে চলে যায়। আর বাড়িতে রচনা তার ননদ প্রিয়াঙ্কাকে নিয়ে থাকে, কিন্তু প্রিয়াঙ্কা ভীষণই কুঁড়ে প্রকৃতির মেয়ে। সে আর্মিতে চাকরি করার পড়াশোনার নাম করে সারাক্ষণ ঘরে শুয়ে থাকে, টিভি দেখে, ফোন দেখে এবং ভালো মন্দ খাওয়া দাওয়া করে, কিন্তু তার পড়াশোনার প্রতি একটুও মন নেই। পরের দিন বাড়িতে যেহেতু কেউ থাকে না বলে রচনা একদম সকাল 7টা পর্যন্ত ঘুমায়, কিন্তু যা দেখে প্রিয়াঙ্কা বলে, কি ব্যাপার বৌদি, সকাল 7টা বাজে আর তুমি এখনো ঘুমাচ্ছ? আমি সকালবেলা ঘুম থেকে উঠে পড়াশোনা করতে বসেছি আর তুমি এখনো আমাকে চা দিতে পারলে না? আমার শরীরটা খুব একটা ভালো নেই প্রিয়াঙ্কা, কালকে থেকে মাথা ঘুরছে, তাই আমি একটু বিশ্রাম করছিলাম। রচনা এই কথা বললে প্রিয়াঙ্কা তাকে খুবই অপমান করে, তাই রচনা তখনই রান্নাঘরে গিয়ে ননদের জন্য চা জলখাবার বানিয়ে নিয়ে আসে। এভাবে সে সারাদিন প্রিয়াঙ্কাকে সেবা করে, কিন্তু কিছু এদিক ওদিক হলেই প্রিয়াঙ্কা তার মিলিটারি মাকে ফোন করে বৌদির নামে নালিশ জানায়। এমনই একদিন প্রিয়াঙ্কা ঘর বন্ধ করে যখন ফোন দেখে, তখনই রচনা সেই ঘরে খাবার নিয়ে ঢুকে পড়ে, কিন্তু সে দেখেছে তার ননদ মোটেই পড়াশোনা করছে না, এমনকি মিলিটারি পরীক্ষার জন্য ফিজিক্যাল ট্রেনিং না নিয়ে সে বিছানার উপর শুয়ে শুয়ে ফোন দেখছে। যা দেখে রচনা বলে, কি ব্যাপার প্রিয়াঙ্কা, তুমি যে বললে তুমি আজকে ফিজিক্যাল ট্রেনিং করবে, মিলিটারি ড্রেস পরে মাঠে দৌড়াতে যাবে, কিন্তু কোথায়? তুমি তো ঘরে ঘুমাচ্ছ। আমি সব সময় লক্ষ্য করি তুমি পড়াশোনার নাম করে ঘর বন্ধ করে রেখে দাও, আদৌ তুমি পড়াশোনা করো কিনা জানি না। এই কথা শুনে প্রিয়াঙ্কা ভয় পেয়ে যায়। তোমার এত বড় সাহস বৌদি, তুমি আমার উপর প্রশ্ন তুলছো? আমার পরিবারের সবাই আর্মিতে চাকরি করে আর আমিও ঠিক আর্মিতে চাকরি পেয়েই যাব, তাই তোমার খুব হিংসা হয় বলো? সেই জন্য তুমি আমাকে এত কথা বলছো? আমি কখন পড়াশোনা করি না করি সেই নিয়ে তোমাকে জাসুসি করতে হবে না। প্রিয়াঙ্কা এই বলে আর্মি ড্রেস এবং টুপি পরে মাঠে দৌড়াতে চলে যায়। এভাবে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন প্রিয়াঙ্কার ভীষণই ভালো ভালো খাবার খেতে ইচ্ছা করে, তাই সে তার বৌদির কাছে মাটন বিরিয়ানি, চিকেন চাপ, ভেটকি মাছের পাতুরি খেতে চায়। কিন্তু রচনা যখন রান্নাঘরে গিয়ে রান্না করতে শুরু করে, তখনই হঠাৎ করে তার শরীর খারাপ করে, কিন্তু তবুও সে রান্নাবান্না করে। রচনা যখন তার ননদকে খাবার পরিবেশন করে, তখন, আমাকে তুমি ভীষণ পরিমাণে জ্বালাও আর তোমার পরিবারের কাছে তুমি ভালো সেজে থাকো, তাই তুমি যখন এখন এসব খাবার খাচ্ছ, আমি লুকিয়ে লুকিয়ে সব ভিডিও করে নেব আর তোমার মিলিটারি পরিবারকে পাঠিয়ে দেব, কারণ ওরাও দেখুক ওনাদের মিলিটারি মেয়ে পড়াশোনার নাম করে কি সব কাজ করে।
এই ভেবে রচনা লুকিয়ে লুকিয়ে তার ননদের ভিডিও করতে শুরু করে। এভাবে প্রিয়াঙ্কা যখনই ঘুমিয়ে থাকে, উল্টোপাল্টা খাওয়া দাওয়া করে, ফোন ঘাটে এবং পড়াশোনা করে না, এমনকি আর্মি জামা কাপড় পরে মাঠে যায় না, তখনই রচনা সমস্ত কিছু ভিডিও রেকর্ড করে নেয়। কিন্তু একদিন রচনা যখন ভিডিও করে তখন প্রিয়াঙ্কা সেটা দেখে নেয়। তোমার এত বড় সাহস, তুমি লুকিয়ে লুকিয়ে আমার ভিডিও করছো? আমি ভালো করেই জানি তুমি আমাকে ফাঁসানোর চেষ্টা করছো, কিন্তু তুমি চেষ্টা করেও আমাকে ফাঁসাতে পারবে না বৌদি। এই বলে প্রিয়াঙ্কা রচনার হাত থেকে ফোন কেড়ে নেয়। এরকম ধস্তাধস্তিতে হঠাৎ করে প্রিয়াঙ্কা তার বৌদিকে থাপ্পড় মেরে বসে আর রচনা মাথা ঘুরিয়ে মেঝেতে পড়ে থাকে। প্রিয়াঙ্কা তার বৌদির এরকম অবস্থা দেখে খুবই ভয় পেয়ে যায়। বৌদি, কি হলো তোমার? তুমি চোখ খোলো প্লিজ। আমি কদিন বৌদিকে অনেক জ্বালাতন করেছি, অনেক খারাপ কথা বলেছি। বৌদিকে আমি রাগের মাথায় থাপ্পড়ও মেরে দিলাম। এবার যদি সবাই জানতে পারে আমার জন্য বৌদির এরকম অবস্থা হয়েছে, তাহলে আমাকে খুব বকাবকি করবে। আমি এবার কি করব? আমি ফোন করে বলে দিই যে বৌদি রান্না করতে করতে শরীর খারাপ হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে। এভাবে প্রিয়াঙ্কা কি করবে কিছুই বুঝতে পারে না। সে যখন তার পরিবারকে ফোন করে তখন তার পরিবার সীমান্তে যুদ্ধ করতে ব্যস্ত থাকে। তাই প্রিয়াঙ্কা সাথে সাথে তার বৌদিকে নিয়ে মিলিটারি হাসপাতালে পৌঁছায়। ডাক্তারবাবু রচনার চিকিৎসা করার পর জানায়, কনগ্রাচুলেশন, আপনার বৌদি প্রেগনেন্ট, তাই এখন ওনাকে অনেক খেয়াল রাখতে হবে। এমনিতেই ওনার শরীরে রক্ত কম, তাই ওনাকে বেড রেস্টে থাকতে হবে। আর ওনার গালে যে 5 আঙুলের দাগ আছে তার জন্য ডোমেস্টিক ভায়োলেন্সের কেসও হতে পারে। কিন্তু আপনারা যেহেতু মিলিটারিতে আছেন তাই আমি কোনো কেস করলাম না, বুঝেছেন? ডাক্তারবাবুর কথা শুনে প্রিয়াঙ্কা খুবই লজ্জিত হয়ে পড়ে। তাই তখনই প্রিয়াঙ্কা হাত জোড় করে তার বৌদির কাছে ক্ষমা চেয়ে নেয়, কারণ সত্যিই তার বৌদির গায়ে হাত তোলা মোটেই উচিত হয়নি। বৌদি, তুমি আমাকে ক্ষমা করে দেবে তো? আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। তুমি প্লিজ আমার নামে কোনো কেস করো না, তাহলে আমার মিলিটারি পরিবারের কোনো মান সম্মান থাকবে না। আমি আর কখনো তোমার সঙ্গে অপব্যবহার করব না। ভালো করে মন দিয়ে মিলিটারি হওয়ার জন্য আমি পড়াশোনা করব। প্রিয়াঙ্কা এই কথা বললে রচনা খুবই খুশি হয়। সে তার বৌদিকে নিয়ে বাড়িতে ফিরে আসে। রচনা তার বৌদির অনেক খেয়াল রাখতে শুরু করে। অন্যদিকে যুদ্ধ শেষ হয়ে গেলে রচনার শ্বশুরবাড়ির লোকেরা বাড়িতে ফিরে এলে প্রিয়াঙ্কা তাদেরকে খুশির সংবাদ জানায়। তাই তারাও ভীষণ পরিমাণে আনন্দিত হয়। বৌমা, তুমি আমাদের পরিবারের সবথেকে খুশির খবর শুনিয়েছ, কিন্তু তোমার সাথে আমরা সত্যি অনেক খারাপ ব্যবহার করেছি। তোমাকে অনেক বকাবকিও করেছি। আসলে আমরা মিলিটারি তো, তাই সবাইকে শাসনে রাখতেই পছন্দ করি। তাই তুমি কিছু মনে করো না। কিন্তু এখন আমি ছুটি নিয়ে নিয়েছি, সারাক্ষণ আমি তোমার খেয়াল রাখবো। আচ্ছা মা, ঠিক আছে। আর এমনিতেও প্রিয়াঙ্কা আমার অনেক খেয়াল রেখেছে, তাই ওকেও অনেক ধন্যবাদ। এভাবে আর্মি পরিবার কাজকর্ম থেকে ছুটি নিয়ে বাড়ির বৌমার খেয়াল রাখতে শুরু করে। প্রায় 1 বছর পর রচনা পুত্র সন্তানের জন্ম দেয়। অন্যদিকে প্রিয়াঙ্কাও আর্মি পরিবারের মধ্যে আরেকজন আর্মি সদস্য হয়ে ওঠে। রচনা তার আর্মি পরিবারকে নিয়ে এখন সুখে শান্তিতে সংসার করে, কারণ রচনার উপর এখন আর কঠোরভাবে মিলিটারি শাসন জারি করা হয় না। প্রদীপ তার বাবা গিরিশচন্দ্র বাবু এবং মা শ্যামলী দেবীর সঙ্গে বাস করত। প্রদীপ একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল। তাদের আর্থিক অবস্থা সচ্ছল ছিল। প্রদীপের বাবা এবং মা দুজনেই খুবই লোভী প্রকৃতির ছিল। তারা তাদের ছেলের জন্য এমন কোনো মেয়ে সন্ধান করছিল যারা তাদেরকে অনেক অনেক টাকা যৌতুক দিতে পারবে। তারা তাদের ছেলেকে টাকা ইনকাম করার মাধ্যম হিসেবে ব্যবহার করার চেষ্টা করত। একদিন হঠাৎ করে প্রদীপ খুবই কালো দেখতে একটি মেয়েকে সঙ্গে করে বাড়িতে নিয়ে আসে। প্রদীপের বাবা মা কালো মেয়েটিকে দেখে চমকে ওঠে। কিরে প্রদীপ, এই কালো মেয়েটা কে? কোথায় পেলি এই মেয়েটাকে? মা, এটা তোমার হবু বৌমা, এর নাম হলো আবেনি। তোমাদের দুজনকে দেখা করাতে নিয়ে এলাম। আবেনি, এনারা আমার বাবা মা। আবেনি? এটা আবার কিরকম নাম? আর একে দেখতে এরকম অদ্ভুত কেন? এই মেয়েটা কোথায় থাকে? এর বাড়ি কোথায়? আর এর বাবা মা কি করে? আমরা তো তোর জন্য মেয়ে খুঁজছিলাম, তুই আবার নিজে থেকে মেয়ে পছন্দ করে নিয়ে এলি কেন? এত অবাক হয়ে প্রশ্ন করার কোনো মানে হয় না মা, কারণ তোমরাই তো আমার জন্য কালো মেয়েকে পছন্দ করছিলে। তুমি তো এর আগে আমাদেরকে অনেকবারই বলেছো যে আমাদের কালো মেয়ে খুব পছন্দ।
কিন্তু আমার তো কালো মেয়েকে পছন্দ ছিল না, কিন্তু আবিনীর সঙ্গে দেখা হওয়ার পর আমার আবিনীকে খুব ভালো লেগে গেছে। আসলে আবিনী আমাদের দেশের মেয়ে নয়, আবিনী একটা নাইজেরিয়ান মেয়ে। সে কি, আমাদের দেশে কি কালো মেয়ের অভাব পড়েছিল নাকি যে তুই বিদেশ থেকে কালো মেয়েকে ধরে নিয়ে এলি? আর এর বাবা মা কোথায় থাকে? এরা যেহেতু বিদেশি, এর বাবা মা নিশ্চয়ই বড় লোক, তাই না? আমরা তোর জন্য কালো মেয়ে খুঁজছিলাম, তার একটাই কারণ ছিল রে বাবা, অনেক অনেক টাকা যৌতুক পাবো তাই। আজকাল কালো মেয়েদের বিয়ে হয় না যে। না মা, এর বাবা মা কেউ নেই। আসলে আবিনী এখন আমাদের দেশের মানুষই। ছোটবেলায় ওর বাবা মায়ের সঙ্গে আমাদের দেশে ঘুরতে এসে হারিয়ে গিয়েছিল, সেই থেকে আবিনী অনাথ আশ্রমেই মানুষ হয়েছে। এই শুনে শ্যামলী দেবী খুবই রেগে যায়। এই কালো বিদেশি মেয়েটা অনাথ? দেখ, এর গায়ের রং নিয়ে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার আর তোর বাবার একটা ইচ্ছা আছে, তোর বিয়ে দেওয়ার সময় অনেক অনেক টাকা যৌতুক নেওয়ার। আমরা আমাদের বাড়িটাকে পুরো নতুন করে সাজাতে চাই। এই মেয়েকে বিয়ে করলে যৌতুক কে দেবে? এর তো বাবা মা নেই। মা, তুমি এরকম করছো কেন? যৌতুকের লোভ করে কিন্তু ঠিক না। কোনো চিন্তা নেই প্রদীপ, আমার বাবা মা নেই ঠিকই, কিন্তু আমি নিজের বিয়ের যৌতুক নিজেই দেব। আপনারা নিশ্চিন্তে থাকবেন, আপনাদের যা যা লাগবে আপনারা লিস্ট করে দেবেন, বিয়ের দিন আমি সব নিয়ে চলে আসব। আবিনী অনাথ হলেও সে অনাথ আশ্রমে মানুষ হওয়ার সময় খুবই পরিশ্রম করে পড়াশোনা করত। তার কঠোর পরিশ্রম তাকে সফল করে তুলেছিল। আবিনী একটা অনেক বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করত। আবিনীর ব্যাপারে সবকিছু জানার পর প্রদীপের বাবা মা বেজায় খুশি হয়। তারা যৌতুকের একটা লম্বা লিস্ট তৈরি করে আবিনীর কাছে পাঠিয়ে দেয়। আবিনী বিয়ের 2 দিন আগে প্রদীপের বাড়িতে আসে। আন্টি, আপনারা এত কম জিনিস চাইবেন আমি ভাবতে পারিনি। আমি তো ভেবেছিলাম আপনারা এত কিছু চাইবেন যে আমি দিতে পারবো না। এত কম করে কেন চাইলেন বলুন তো? এখন বলুন, 2 দিন সময় আছে, আরো কিছু লাগলে বলতে পারেন। আর এই চালানের বিলটাতে একটা সিগনেচার করে দেবেন। আবিনীর কথা শুনে শ্যামলী দেবী খুবই খুশি হয়। বাহ, আমার লক্ষ্মী বৌমা। দেখেছো প্রদীপের বাবা, আমার ছেলেটা একদম আমার মনের মতোই বৌমাকে খুঁজে এনেছে। বৌমা, তুমি যখন বলছো তখন বলি তাহলে আমি, আমাদের বাড়িটা যদি নতুন করে তৈরি করা যেত তাহলে খুব ভালো হতো। আসলে বাড়িটা অনেক দিনের পুরানো হয়ে গেছে তো, তোমার যদি এই বাড়িতে থাকতে অসুবিধা হয় সেই আর কি। হ্যাঁ অবশ্যই, আমি এটা আগেই ভেবে রেখেছি। বিয়ের পর আমি নতুন করে বাড়ি বানাবো, এখানে নয় অন্য জায়গায়। আচ্ছা, যেটা বলছিলাম, আপনাদের বাড়িটা তো খালি করতে হবে। বাড়ি খালি করতে হবে মানে? বাড়ি খালি করব কেন? অদ্ভুত কথা বলছেন তো। যৌতুকের জিনিসগুলো রাখবেন কোথায়? আপনারা যা যা চেয়েছিলেন আমি তার থেকেও আরো অনেক অনেক বেশি জিনিস নিয়ে আসবো। আপনাদের বাড়িটা ছোট তো, জায়গা নাও ধরতে পারে। আমি বললাম বাড়ির পুরনো যত জিনিস আছে সব বের করে ফেলুন, আমি বাড়িটা নতুন করে সাজাতে চাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে বৌমা, আমার সোনা বৌমা। কপাল করে তোমার মতো বৌমা পেয়েছি। এই প্রদীপের বাবা, আমাদের ঘরে যত জিনিস আছে সব বিক্রি করে দাও গো। নতুন জিনিস তো আসছেই, পুরানো জিনিসগুলো বিক্রি করে ভালো টাকাও পাওয়া যাবে। লক্ষ্মী আসতে না আসতে আমাদের কত লাভ হচ্ছে বলো তো। এই ভেবে শ্যামলী দেবী এবং গিরিশচন্দ্র বাবু তাদের বাড়ির পুরানো যত জিনিস ছিল সব বিক্রি করে দেয়। বিয়ের দিন আবিনী 20টা ট্রাক ভর্তি করে যৌতুকে জিনিস নিয়ে আসে। শ্যামলী দেবী ও গিরিশচন্দ্র বাবুর আনন্দে শেষ ছিল না। ভালোই ভালোই তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর কয়েকদিন কেটে যায়। একদিন, মা আমার ব্রেকফাস্টটা নিয়ে আসুন তাড়াতাড়ি, আমার খুব খিদে পাচ্ছে। তুমি আমাকে খাবার নিয়ে আসতে বলছো? তোমার বাবা মা কি তোমাকে কিছু শেখায়নি? তোমার তো আবার বাবা মা নেই। তোমাদের দেশে কি শাশুড়ি মাকে অর্ডার করা হয়? বৌমা শাশুড়ি মায়ের সেবা যত্ন করে না? আমাদের দেশের সঙ্গে আপনাদের দেশের তুলনা করতে যাবেন না মা। আমাদের দেশে এই যৌতুকের ব্যাপারটাই নেই। আমি লক্ষ লক্ষ টাকা যৌতুক নিয়ে এসেছি এই জন্য, শ্বশুর বাড়িতে এসে আপনাদের সেবা করার জন্য। হ্যাঁ, আমি যদি কিছু নিয়ে না আসতাম তাহলে হয়তো আপনারা আমাকে চাকর বলে মনে করতেন। আমি তো এখানে সুখ উপভোগ করতে এসেছি, কষ্ট করতে নয়। যৌতুক এনেছো তাতে কি হয়েছে? যৌতুকগুলো তুমি এনেছো কার জন্য? আমাদের জন্য নাকি? তুমি তো তোমার জন্য এনেছো, যাতে তোমার এই বাড়িতে থাকতে কোনো অসুবিধা না হয় সেই জন্য। তোমার জিনিস তোমারই থাকবে। আমরা কি তোমার জিনিসগুলো খেয়ে ফেলছি? আমাদের দেশে এটাই নিয়ম। শাশুড়ি মায়ের সেবা যত্ন করা বৌমার কর্তব্য। যাও এবার, তুমি আমাদের জন্য খাবার তৈরি করে নিয়ে এসো। ঠিক আছে, আমি ব্রেকফাস্ট নিয়ে আসছি।
এই বলে আবেনি রান্নাঘরে চলে যায়। সে কিছুক্ষণ পর কফি এবং ব্রেড টোস্ট বানিয়ে নিয়ে আসে। সে খাবারগুলো নিয়ে এসে টেবিলের উপর রেখে খাবার খেতে শুরু করে। ওয়াও, কফিটা তো খুব ভালো হয়েছে, টোস্টগুলো খুব মুচমুচে হয়েছে, দারুণ দারুণ। একই বেয়াদবি, হ্যাঁ? ব্রেকফাস্ট তৈরি করে নিয়ে এলে, এখানে আমি আছি, তোমার শ্বশুর মশাই আছে, তাদেরকে আগে খেতে না দিয়ে নিজেই গিলতে শুরু করে দিয়েছো। কই দাও দেখি, আমাদেরকেও খাবার দাও। নো নো, আপনারা তো এই খাবার খেতে পারবেন না। আমি এটা আপনাদের জন্য বানাইনি, এটা আমি শুধুমাত্র আমার জন্যই বানিয়েছি। মানে আমরা খেতে পারবো না কেন? কারণ এই কফিটা আমি যৌতুকে নিয়ে আসা কফি মেকারে বানিয়েছি, আর এই টোস্টগুলো আমি যৌতুকে নিয়ে আসা টোস্টার দিয়ে বানিয়েছি। আর এগুলো আমি কি জন্য এনেছিলাম? আমার জন্য, আপনাদের জন্য তো নয়। শুধুমাত্র আমি যাতে সুখে থাকি সেজন্য। তাহলে আপনাদের আমি কেন দিতে চাবো? ওরে বাবা, এই মেয়ে তো দেখছি সাংঘাতিক মেয়ে। ঠিক আছে, তোমার কফি মেকার আর তোমার টোস্টার তোমার কাছেই রাখো। প্রদীপের বাবা, তুমি দাঁড়াও, আমি তোমার জন্য নিজের হাতে কফি আর ব্রেড টোস্ট বানিয়ে নিয়ে আসছি। আমারও সব মেশিনের কোনো দরকার নেই, হাতই যথেষ্ট। দাঁড়ান দাঁড়ান, 1 মিনিট, আপনি ভুলে যাচ্ছেন। আপনি যে বাসনপত্রগুলো ব্যবহার করবেন, ফ্রাই প্যানটা ব্যবহার করবেন, সস প্যানটা ব্যবহার করবেন, সবচেয়ে বড় কথা সিলিন্ডার, ওভেন এগুলো ব্যবহার করবেন, এইসব আমি নিজের জন্য এনেছি, আপনাদের জন্য নয়। তাই আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন না। এই শুনে শ্যামলী দেবী খুবই রেগে যায়। দেখেছো দেখেছো, এই মেয়ের কেমন কাচির মতো মুখ চলছে। আমি যদি রান্নাঘরের কোনো জিনিস ব্যবহার না করি, তাহলে আমি রান্নাটা করব কিভাবে? সেটা আপনাদের প্রবলেম, আপনাদের ব্যাপার আপনারা বুঝে নিন। আমি এখন যাচ্ছি, আমাকে বিরক্ত করবেন না। আজকে আমার ছেলেকে বাড়ি আসতে দাও, তারপর তোমার মজা দেখাবো। আমাদের বাড়িতে থেকে তুমি আমাদের সঙ্গে ফাজলামি করছো? কোনো চিন্তা নেই গিন্নি, আমি এখনই খাবার অর্ডার করছি। এই বলে শ্যামলী দেবী এবং গিরিশচন্দ্র বাবু রাগ করে সেখান থেকে চলে যায়। আবেনি মনে মনে খুবই আনন্দিত হয়। রাত্রিবেলা শ্যামলী দেবী এবং গিরিশচন্দ্র বাবু যখন ঘুমাচ্ছিল, তখন তারা দেখে তাদের ঘরের এসিটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। এ কি, এসিটা বন্ধ হলো কিভাবে? এসিটা কি খারাপ হয়ে গেল, নাকি কারেন্ট চলে গেল? পাখা চলছে কিনা দেখো তো। না, খারাপ হয়নি, আমি ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়েছি। আপনারা হয়তো ভুলে গেছেন, এসি পাখা সবই কিন্তু আমি যৌতুক নিয়ে এসেছিলাম। তাই আমার অনুমতি ছাড়া আপনারা এসির ঠান্ডা হাওয়া কিংবা পাখার হাওয়া খেতে পারবেন না। এসি চালানোর আগে বা পাখা চালানোর আগে অবশ্যই আমার পারমিশন নেবেন। এই মেয়ে, তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। তোমার এসি পাখা তুমি খুলে নিয়ে চলে যাও, আমাদের কিচ্ছু দরকার নেই। দরকার নেই, এটা তো বিয়ের আগে ভাবা উচিত ছিল। এসি পাখাটা না হয় আমি কালকে খুলে নেব, কিন্তু এখন যে আপনারা এই বেডে ঘুমাতে পারবেন না। কেন? এই বেডে ঘুমালে আবার কি সমস্যা তোমার? কি সমস্যা? আপনারা বারবার করে কেন ভুলে চান বলুন তো? এই বক্স কাটটা তো আমি নিয়ে এসেছিলাম। কেন এনেছিলাম বলুন তো? আমার জন্য, যাতে আমার যখন যেখানে ইচ্ছা আমি তখন সেখানে ঘুমাতে পারি। এখন আমি এই বেডে ঘুমাবো, আপনারা নিচে ঘুমান। ঠান্ডা ঠান্ডা মেঝে ঘুমিয়ে পড়ুন, গরম লাগবে না। এই মেয়ে, তুমি কি পেয়েছোটা কি বলো তো? হ্যাঁ, লাখখানিক টাকা দিয়ে কি তুমি আমাদের কিনে নিয়েছো? তোমার যৌতুকের কোনো প্রয়োজন নেই আমাদের। কালকেই তোমার যৌতুকের সমস্ত জিনিস তুমি আমাদের বাড়ি থেকে খালি করো, আমাদের কিচ্ছু লাগবে না। আমাদের ছেলে মোটা টাকা ইনকাম করে, আমাদের বাড়িতে যা যা ছিল তাই যথেষ্ট ছিল, আমরা আবার সব কিনে ফেলবো। আপনাদের ছেলে মোটা টাকা ইনকাম করতো, এখন আর করে না, কারণ আপনার ছেলে চাকরিটা ছেড়ে দিয়েছে। আমি এত টাকা ইনকাম করি, আপনার ছেলেকে শুধু শুধু কেন খাটাতে পাঠাবো বলুন তো? আর বাড়ি খালি করবো কেন? এই বাড়িটা তো আমার, এই বাড়িতে আপনাদের থাকতে দিয়েছি, সেটা তো আপনাদের সৌভাগ্য। এই বাড়িটা তোমার? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এই বাড়িটা আমার নামে আছে। হ্যাঁ, আর আপনি এই বাড়িটা আমার নামে করে দিয়েছেন। এই বাড়িটার সঙ্গে সঙ্গে আমি আপনার ছেলেকেও কিনে ফেলেছি। এখন আপনাদের ছেলেও আপনাদের নেই। প্রদীপ শুধুমাত্র আমার, আরও আমার কথা শুনেই চলবে। তুমি আমার ছেলেকে কিনে ফেলেছো মানে? কি বলছো কি তুমি? ওফো, এই যে ডকুমেন্টস গুলো দেখুন, এটা স্পষ্ট লেখা আছে 10 লক্ষ টাকা যৌতুক আর 20 লক্ষ টাকার ফার্নিচার নেওয়ার বিনিময়ে আপনারা আপনাদের বাড়ি আর আপনাদের ছেলেকে আমার নামে করে দিয়েছেন। মনে আছে, বিয়ের আগের দিন আপনাদের কাছে এই ডকুমেন্ট নিয়ে আমি সিগনেচার করতে এসেছিলাম। হ্যাঁ, কিন্তু তুমি তো বলেছিলে ওটা চালানের বিল ছিল।
আমি তোমার কথা বিশ্বাস করি না। প্রদীপ, কোথায় আছিস বাবা? তুই তাড়াতাড়ি আয় তো, এই মেয়েটা কি সব বলছে দেখ। কেন মা, তোমাদের তো যৌতুকের খুবই দরকার ছিল। এই ঘর ভর্তি যৌতুক তোমাদেরই থাকবে, আর এই বাড়িটাও আমি বললেই আবিনী তোমাদের জন্য ছেড়ে দেবে। কিন্তু আমাকে আবিনীর সঙ্গে নাইজেরিয়াতে যেতে হবে। তোমরা যৌতুকের বিনিময়ে আমাকে বিক্রি করে দিয়েছো। তোমরা যৌতুক নিয়ে সুখে থাকো, আর আমি আবিনীকে নিয়ে সুখে থাকবো। প্রদীপের মুখে এমন কথা শুনে শ্যামলী দেবী এবং গিরিশচন্দ্রবাবু তাদের ভুল বুঝতে পারে। বৌমা, আমাদের ক্ষমা করে দাও বৌমা। আমরা যৌতুক নিয়ে অনেক বড় ভুল করেছি। আমাদের ছেলেকে তুমি নিয়ে চলে যেও না। আমরা তোমাদের ছাড়া কিভাবে বাঁচবো? আমাদের টাকা পয়সা যৌতুক কিচ্ছু চাই না, শুধুমাত্র তোমরা আমাদের কাছে থাকো। আবেনি ও প্রদীপ তাদের বাবা মাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য একটা বড় প্ল্যান করেছিল, কিন্তু সেটা তারা তাদেরকে জানতে দেয়নি। শেষ পর্যন্ত আবেনি তাদেরকে ক্ষমা করে দেয়। তাদেরকে উচিত শিক্ষা দিতে পেরে আবেনি খুবই খুশি হয়। তারা সবাই মিলে হাসি খুশি বসবাস করতে থাকে।